সবার জন্যে আমি সকল দর্শক শ্রোতাকে অনুরোধ করব এই এপিসোডটি শুরু থেকে শেষ অবধি দেখবার জন্যে। এই এপিসোডটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনি কিংবা আপনার কোনো প্রিয়জন কোনো না কোনোভাবে এই এপিসোডে আমি যেই কন্টেন্ট নিয়ে কাজ করছি, যেই বিষয় নিয়ে কথা বলছি, সেটির সঙ্গে সংশ্লিষ্ট। আপনি কখনোই এটি এড়াতে পারবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মধ্যে কেউ যদি শিক্ষক কিংবা শিক্ষার্থী হন, যারা দেখছেন আমার এই ভিডিও, তাহলে ডিরেক্টলি এটি আপনাকে এফেক্ট করবে আমার এই বক্তব্য। আর যদি নাও হন, তাহলে আপনার প্রিয়জনদের কেউ না কেউ কোনো না কোনোভাবে এর সঙ্গে সম্পৃক্ত। তো কথা না বাড়িয়ে শুরু করছি। গত ৩ জুলাই পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রবেশিকা পরীক্ষা চলছিল। স্নাতকের বাংলা বিভাগের প্রবেশিকা পরীক্ষা ৩রা জুলাই। তো সেই প্রবেশিকা পরীক্ষায় যে প্রশ্নপত্রটি হয়েছিল, 50 মার্কসের একটি প্রশ্নপত্র, 2 ঘন্টার, সেইটি নিয়ে বাংলায় ব্যাপক কথা হয়েছে। বাংলায়, পশ্চিমবঙ্গেও হয়েছে, বাংলাদেশেও হয়েছে। বাংলাদেশে অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই প্রশ্নপত্রটি কম্পেয়ার করে দেখবার চেষ্টা করেছেন। তো প্রশ্নপত্রটি কী ছিল, কেন 2 বাংলায়, এটি নিয়ে এত আলোচনা, এই বিষয়ে আলোচনায় আসছি। তার আগে নিজের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। প্রিয় দর্শক শ্রোতা, বছর 4 আগের কথা। আমার একমাত্র সন্তান, আমার ছেলে, তখন 4র্থ শ্রেণীতে উঠল 3য় শ্রেণী থেকে। এখনও 8ম শ্রেণীতে পড়ে। 4 বছর আগের কথা বলছি। তো 4র্থ শ্রেণীতে যখন উঠল, ও নরসিংদী জেলা শহরে একটি প্রাইভেট স্কুলে পড়তো। তো হঠাৎ আমাকে একদিন বাসায় এসে বলল, বাবা, আমার বোধহয় এই স্কুলে পড়া হবে না। তো আমি জিজ্ঞেস করলাম কারণ কি। তখন ও আমাকে জানালো যে স্কুলে গ্রামার পড়ানো শুরু করেছে। আমি তো গ্রামার কিছু পারি না, আর আমি তো গ্রামার পড়তে পারবো না। তো আমি মনে মনে হাসলাম। তা আমি ওকে সান্ত্বনা দিলাম, ডোন্ট ওয়ারি, সব ঠিক থাকবে, তুমি কিছুই ভাববে না। গ্রামারের জন্য তোমাকে আলাদা কোনো এফার্টস দিতে হবে না। শিক্ষকরা যা বলেন তাদের নির্দেশনা ফলো করো, তাতেই হবে, আর ভাববার দরকার নেই কিছু। তো আমার ছেলে যখন 4র্থ শ্রেণীতে পড়ে, তখনই তার রিডিং বেশ ভালো ছিল। 4র্থ শ্রেণী পর্যন্ত পড়তে পড়তে অন্তত 100-2 বই ইংরেজিতে লেখা ওর পড়া হয়ে গেছে, গল্পের বই, ওর শ্রেণী উপযোগী, বয়স উপযোগী। একেবারে ছোট ক্লাস থেকে শুরু করেছিলাম। ওর মাও শিক্ষক, আমিও শিক্ষক। তো ছোট ক্লাস থেকে আমরা শুরু করেছিলাম, একেবারে 0 লেভেল থেকে। একজন শিক্ষার্থীকে রিডিং প্র্যাকটিস করতে হলে, ইমপ্রুভ করতে হলে একেবারে শুরু থেকে শুরু করতে হয়। আমরাও শুরু করেছিলাম 0 লেভেল থেকে। আস্তে আস্তে আমরা ওকে আপগ্রেড করেছি, শ্রেণী উপযোগী, বয়স উপযোগী বই প্রোভাইড করেছি। তো 4র্থ শ্রেণীতে যখন ও পড়ে, তখন ওর রিডিং বেশ ভালো। এবং মজা করে আমি আমার সিনিয়র ছাত্রদের সঙ্গে মাঝে মধ্যে ওকে বসাতাম। তো আমার সিনিয়র স্টুডেন্টরা, যারা এমনকি ইন্টারমিডিয়েটে পড়ে, ইন্টারমিডিয়েটের ইংলিশ পড়তে পারতো না ভালোভাবে অনেকেই, তারা মেধাবী স্টুডেন্ট, আমি যাদের কথা বলছি, জিপিএ 5 পাওয়া, তো তারা অনেক সময় ইংলিশ টেক্সট ভালো করে পড়তে পারতো না। তো আমার ছেলেকে তারাই রিকোয়েস্ট করতো যে আমরা শুনতে চাচ্ছি আপনার ছেলের মুখে ও কীভাবে পড়ে এগুলো। তো আমার ছেলে 4র্থ শ্রেণীতে পড়া অবস্থায়, এমনকি 3য় শ্রেণীতে পড়া অবস্থায়, আমার ইন্টারমিডিয়েটে পড়ুয়া শিক্ষার্থীদের, মাধ্যমিক পর্যায়ে পড়ুয়া শিক্ষার্থীদের যারা 9ম কিংবা 10ম গ্রেডে পড়ে, তাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স দিত, হাউ টু ইমপ্রুভ রিডিং, হাউ টু ইমপ্রুভ রাইটিং, টিপস দিত আমার ছেলে। আর ওরা মজা করে, আগ্রহ ভরে ওর কাছ থেকে টিপসগুলো নিত। তো আমার সেই ছেলেই বলছিল যে আমার আর এই স্কুলে পড়া হবে না, কারণ আমি কোনো গ্রামার জানি না, আমি গ্রামার কী করে পড়বো, স্কুলে তো গ্রামার শুরু করেছে। প্রিয় দর্শক শ্রোতা, 4র্থ শ্রেণী পর্যন্ত আমরা আসলে, আমি বা ওর মা, আমার ছেলেকে গ্রামার শব্দটি তার কানের কাছে কখনো উচ্চারণ করিনি, করবার দরকার হয়নি। গ্রামার ছাড়াই আমার ছেলে রিডিং, রাইটিং সব কিছু ইমপ্রুভ করেছে, করা সম্ভব হয়েছে, শুধু বই পড়ে পড়ে। আচ্ছা, তো যাই হোক, তো এখন মজার ব্যাপার হলো, আমারই এক প্রিয় ছাত্র, মেধাবী ছাত্র, মাধ্যমিক পাশ করে ঢাকায় নটরডেম কলেজে এইচএসসি করে বুয়েটে ভর্তি হলো। বুয়েটে ভর্তি হয়ে আমাকে একদিন ফোন দিল। ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করলো, স্যার, আমি তো বুয়েট পর্যন্ত এসে পৌঁছেছি, আমি এখন ট্রিপলিতে পড়ছি, একটি আকর্ষণীয় সাবজেক্ট সবার কাছেই, বুয়েটে যারা পড়েন। তো আমি আমার ইংলিশ কী করে ইমপ্রুভ করব। সেই ছাত্রকে আমি মাধ্যমিক পর্যায়ে গ্রামার পড়িয়েছিলাম, যেহেতু সিলেবাসে গ্রামারই আছে, আমাকে গ্রামারই পড়াতে হয়েছিল। তো
বেশ কয়েক বছর পর ও যখন আমাকে ফোন দিল যে আমি বুয়েটে পড়ছি, এখন আমার ইংলিশের কি করব, আমি আমার ইংলিশ ইমপ্রুভ করতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, একবার ভেবে দেখুন, তাহলে বুয়েটে পড়ছে একটি ছেলে, তাকে এসএসসি এইচএসসিতে ভালো ফলাফল করতে হয়েছে, তার মানে ইংরেজিতে 80% মার্কস পেতে হয়েছে কমপক্ষে, এবং পরবর্তীতে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে বুয়েটে ভর্তি হতে হয়েছে, ট্রিপলিতে পড়ছিল। এটি বছর 2-3 আগের কথা। তো ও আমার কাছে জানতে চাইছিল আমি এখন ইংলিশ কী করে ইমপ্রুভ করব, আমার উপায় কী, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স চাই। তো আমার সেই মেধাবী ছাত্র তাহলে কি পড়েছিল অত বছর, পুরো মাধ্যমিক স্কুল, প্রাইমারি স্কুল, বুয়েটে ভর্তি হবার জন্য কোচিং করেছে, তাহলে ও তো নিশ্চয়ই ইংরেজি পড়ছিল বছর পর বছর। তাহলে পড়ছিল কি, ওর অর্জন কী ছিল? তাহলে ওকে কেন বুয়েটে ভর্তি হয়ে বলতে হলো আমি ইংলিশ ইমপ্রুভ করতে চাই, কিভাবে করব, উপায় কী? তাহলে এত এত গ্রামার, এত এত ব্যাকরণের অন্ধি সন্ধি, কারক বিভক্তি, বাংলা ব্যাকরণের কথা বলছি, আর ইংরেজি যদি হয় তাহলে তো কথাই নেই। রাইট ফর্মস অফ ভার্বস, চেঞ্জ অফ ভয়েস, চেঞ্জ অফ স্পিচ, কি ছিল না সেখানে, প্রোনাউন রেফারেন্স, আরও বহু কিছু। আচ্ছা, তো এই সব গ্রামার পড়েও বছরের পর বছর সেই মেধাবী ছাত্রটি বলছে আমি ইংলিশ ইমপ্রুভ করতে চাই। তার মানে তার বছরের পর বছর পড়া কোনো গ্রামার কখনোই কাজে লাগেনি। সত্যিকার অর্থে ইংলিশ শিখতে যে যা দরকার ছিল সেটি সেই গ্রামারে ছিল না। আর আমার ছেলে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ে কোনো গ্রামার ছাড়াই, একদিন গ্রামার শব্দটি না শুনেও কী করে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারছিল, যে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের পরামর্শ দিচ্ছিল হাউ টু ইমপ্রুভ রিডিং অ্যান্ড রাইটিং অ্যান্ড এভরিথিং এলস, কী করে সম্ভব ছিল সেইটি। তো এই দুটো সিনারিও একথা প্রমাণ করছে আসলে ব্যাকরণের অন্ধি সন্ধি জানবার উপর কোনো ভাষা দক্ষতা নির্ভর করে না, সেগুলো অন্য কিছুই, যা আমাদের কারিকুলামে, আমাদের সিলেবাসে থাকে না এবং নেই। ফলাফল আমরা সবাই জানি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্প্রতি ডক্টর আইনুন নিশাত, বাংলাদেশের একজন প্রথিতযশা প্রকৌশলী, শিক্ষক, ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, বুয়েটের প্রফেসর ছিলেন, এক সময় সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াতেন। তো আইনুন নিশাত সম্প্রতি একটি টক শোতে আলোচনায় বলছিলেন যে তিনি যখন বুয়েটের ছাত্রদের ইংরেজি লেখা দেখেন তার কান্না পায়, এবং তিনি বলছিলেন আপনাদের অনেকের কান্না পাবে। তো আমার সেই ছাত্রের সেই স্টেটমেন্ট কিংবা আমার কাছে চাওয়া সেই দাবিটি যে আমি এখন ইংলিশ কী করে ইমপ্রুভ করবো, নিশ্চয়ই সে কথা প্রমাণ করছে। আমি সে কথা বলছি না যে বুয়েটের সব ছাত্রছাত্রী ইংরেজিতে দুর্বল, ওখানে অনেক ইংরেজিতে ভালো ছাত্রছাত্রী আছেন, আগেও ছিলেন। তো বাট অনেকের কথা বলা হচ্ছে, বেশিরভাগের কথা বলা হচ্ছে। তো কেন বুয়েটের কথা বিশেষভাবে উল্লেখ করছি? বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা বুয়েটে এবং মেডিকেল কলেজে পড়েন। সো তাই বিশেষ কারণে তাদের কথা চলে এসেছে, এবং আমার ছাত্রের অভিজ্ঞতাটি আমার ব্যক্তি জীবনের সঙ্গে জড়িয়ে গেছে, তাই আমাকে বুয়েটকে আনতে হয়েছে এখানে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারত। আচ্ছা, সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার ফিরে আসি মূল আলাপে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতক শ্রেণীতে প্রবেশিকা পরীক্ষায় যে প্রশ্নপত্রটি হয়েছিল সেটি নিয়ে আলোচনা শুরু করেছিলাম। মূল আলোচনায় ফিরে আসি। তো সেখানে দেখা গেল বেশ ইন্টারেস্টিং, বাংলা বিভাগের 50 মার্কসের 2 ঘন্টার যে পরীক্ষাটি হলো, প্রবেশিকা পরীক্ষা বলছে তারা, অর্থাৎ ভর্তি পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, সেখানে 10টি টপিক দেওয়া হয়েছিল। 10টি টপিক থেকে শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো বেছে নিয়ে একটি টপিকের উপর নিবন্ধ লিখবেন। এর বাইরে ছিল 3টি টপিকের উপর টিকা লেখা, আর একটি উদ্ধৃতি দেওয়া ছিল, সেই উদ্ধৃতিটির উপর তারা শিক্ষার্থীরা যার যার নিজ নিজ অভিজ্ঞতা বা মতামত দেবে। তো এই সব কিছু মিলিয়ে 50 মার্কস বা 50 মার্কসের একটি পরীক্ষা, 2 ঘন্টা। তো এখন সেই 10টি টপিক নিয়ে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুকে বিশেষভাবে আলাপ হচ্ছিল, 2 বাংলায়। তাহলে সেই 10টি নিবন্ধের টপিক কী ছিল, এক নজরে একটু দেখে নিই। যে কোনো একটি বিষয় নিবন্ধ রচনা করো, এইভাবে বলা হয়েছে নির্দেশনায়। তারপর 10টি টপিকের নাম বলা হয়েছে। আমি দ্রুতই আপনাদের সঙ্গে নামগুলো শেয়ার করব। নিবন্ধ লিখতে বলা হয়েছে, আমরা এসেও বলতে পারি সেটাকে ইংরেজিতে। আচ্ছা, ক, সাহিত্যে পড়া বা সিনেমায় দেখা সবচেয়ে শক্তিশালী নারী চরিত্র, এটির উপর নিবন্ধ লিখতে হবে শিক্ষার্থীকে। খ, তোমার ছোটবেলার ইচ্ছেগুলো বা খাম খেয়ালগুলো। গ, পথের পাঁচালীর দুর্গার সঙ্গে তোমার এক কাল্পনিক ট্রেন সফর। ঘ, উত্তম কুমার বনাম সৌমিত্র চট্টোপাধ্যায়। উ, প্রিয় সাহিত্যিকের উদ্দেশ্যে তোমার খোলা চিঠি। চ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সুখের কথা, ভয়ের কথা। ছ, যে বইটি তোমার প্রিয়জনকে উপহার দিতে চাও। জ, সাহিত্যিকের আড্ডা
বৈকুণ্ঠ মল্লিক, কয়েকজন সাহিত্যিকের নাম উল্লেখ করা হচ্ছে, লালমোহন গাঙ্গুলি, সত্যজিৎ রায়। ঝ, যে জঙ্গল কেটে ফেলা হচ্ছে তার পাখিদের কথোপকথন। ও সরি ইয়, ঈশ্বরকে যদি গুটি কয় প্রশ্ন করার সুযোগ পেতে। প্রিয় দর্শক শ্রোতা, এই 10টি টপিক থেকে শিক্ষার্থীদের বা ভর্তি পরীক্ষার্থীদের একটি টপিক বেছে নিতে হবে, যার যেটি খুশি সেই টপিকের উপর সে তার মনোভাব ব্যক্ত করবে, নিবন্ধ লিখবে। এবং আরও 3টি টিকার কথা বলছিলাম, অর্থাৎ পুরো বিষয়টি গেছে রাইটিংয়ের উপর, কম্পোজিশনের উপর। রাইটিংয়ের এই পার্টগুলো কম্পোজিশনের অন্তর্ভুক্ত, নির্মিতি বলি আমরা বাংলায় যেটিকে। তা একটি টপিক দেয়নি, আমাদের অনেক সময় একটি রচনার টপিক দেওয়া হয়, প্যারাগ্রাফ একটি দেওয়া হয়। অর্থাৎ সেই টপিক নলেজ যদি শিক্ষার্থী না থাকে, ভাষা দক্ষতা থাকলেও সে ভালো করতে পারবে না। বাট ওরা 10টি টপিক দিয়েছে, একটি বেছে নিতে পারবে শিক্ষার্থী। তো শিক্ষার্থী যেই টপিকটিতে কমফোর্টেবল, যে টপিকটিতে, সেই টপিক নিয়ে সে লিখবে। সেই লেখায় ফুটে উঠবে তার যোগ্যতা, অর্থাৎ রাইটিং স্কিল। সেখানে ফুটে উঠবে ব্যাকরণের অন্ধি সন্ধি যা কিছু আছে, শব্দচয়ন, বাক্য গঠন, বানান থেকে শুরু করে রচনা শৈলী, সব কিছুই সেখানে আসবে একজন শিক্ষার্থীর। তো সেখানে কি আলাদা করে তাকে সন্ধি বিচ্ছেদ করা, এক কথায় প্রকাশ করা, কারক বিভক্তি নির্ণয় করা, এসব কি খুব দরকার ছিল? ছিল না। তারা দিয়েছে পরীক্ষায়? দেয়নি। কারণ ওগুলো দিয়ে কি আসলেই শিক্ষার্থীর মেধা যাচাই করা যায়, ভাষা দক্ষতা যাচাই করা যায়? খুব ভালো করে ব্যাকরণগুলো পড়ে নিলে সন্ধি বিচ্ছেদে সবাই ভালো করতে পারে। এক কথায় প্রকাশ কিছু মুখস্থ করে নিলে পরীক্ষায় লেখা যায়। কারক বিভক্তি খুব লেখা যায়। সেই 7-8 পড়েছিলাম, আর পড়তে হয়নি, এখনও মনে আছে। আমি ক্লাস 8 পড়তাম যখন, তখন 1981 সন, 7 পড়তাম 1980 সনে। এখনও মনে আছে সেই সব কারক বিভক্তি। এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ আমাদের পরীক্ষায় যাতে ভালো মার্কস পাই মনে করিয়ে দিয়েছিলেন সকল কারকে এই বিভক্তির প্রয়োগ, শূন্য বিভক্তির প্রয়োগ। আমাদের স্লোগান রেডি করে দিয়েছিলেন, আপনারা অনেকেই জানেন, পা গোটা দীপ্তি, র ভা তা ভিস্কুসা কিংবা ভিস্কু দে। এরকম অনেক স্কুলে সারা বাংলাদেশে আমাদের তুতাবাকির মতো মুখস্থ করানো হয়েছিল, এবং সেগুলো মুখস্থ করে আমরা পরীক্ষার খাতায় উগরে দিয়েছিলাম, মার্কসও কম পাইনি মাশাআল্লাহ। তো সেগুলোকে আমাদের বাংলা শেখা নিশ্চিত করেছিল। বেশিরভাগ শিক্ষার্থীকে আমরা বাংলায় দক্ষতা অর্জন করতে পেরেছিলাম। আজও কি আমাদের শিক্ষার্থীরা বাংলা দক্ষতা অর্জন করছে? ব্যাকরণে খুব ভালো করছে, অন্ধি সন্ধি ভালো করে যেহেতু জানা, পরীক্ষার খাতায় সেগুলোই আসে প্রশ্নে, সেগুলি লিখে ভালো মার্কস পাওয়া যাচ্ছে, বিসিএসে টেকা যাচ্ছে, অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় টেকা যাচ্ছে। কারণ সব পরীক্ষায় এগুলো আসছে, সন্ধি বিচ্ছেদ করো, কারক বিভক্তি নির্ণয় করো, সমাস নির্ণয় করো, এসবই আসছে পরীক্ষায়। এগুলো কি খুব দরকার? না। এগুলোতে মাস্টার হয়েও কি কেউ ভালো বাংলা লিখতে পারবেন, ভালো বাংলা বলতে পারবেন? না, পারবেন না। তাহলে আমরা কোথায় সময় নষ্ট করছিলাম বাংলাদেশে, কোথায় সময় নষ্ট করছি এখন? এই প্রশ্নের উত্তরগুলো আমি শিক্ষা বিভাগের কর্তাদের কাছে চাই। তাদের মনোযোগ আকর্ষণ করছি, শিক্ষামন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি, শিক্ষা প্রতিমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি, শিক্ষা উপদেষ্টার মনোযোগ আকর্ষণ করছি, সর্বোপরি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। কারণ তারেক রহমান ইদানিং শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখাবার উপর খুব গুরুত্ব দিচ্ছেন, যদিও বিষয়টি আমাদের জন্য একেবারেই অপ্রয়োজনীয়। আমি দুঃখিত, আমাকে এভাবেই বলতে হচ্ছে। যেই দেশের শিক্ষার্থীরা বেশিরভাগ, সিংহভাগ, তাদের মাতৃভাষা ভালো করে শেখেনি, বাংলা ভাষায় তাদের দখল নেই, দু কলম বাংলা ভালোভাবে লিখতে পারেন না, সেখানে শব্দ চয়নে ভুল হয়, বাক্য গঠন ঠিকভাবে হয় না, রচনা শৈলী তো নেই কিছুই, সেখানে ইংরেজি, সে তো আরও অনেক দূরের কথা। ইংরেজিও কি আমরা খুব ভালো শিখতে পারছি? খুব ভালো শিখেছি। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে 2 মিনিট ইংরেজিতে কথা বলতে পারেন না এমন শত শত লোককে আমি চিনি। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা ইংরেজিতে, তারা 2 মিনিট শুদ্ধ ইংরেজিতে কথা বলতে পারেন না। তারা বিদেশিদের ইংরেজি বোঝেন না, তারা শুদ্ধ ইংরেজি লিখতে পারেন না বেশিরভাগ। 2-1 ব্যতিক্রম তো আছেনই, তাদের কথা বাদ। তাদের জন্য সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা থাকলো। আর তাহলে বছর পর বছর তারা কি ইংরেজি শিখলেন? বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় গ্রামার তাদের পরীক্ষায় ছিল, ভর্তি পরীক্ষায় বাংলায় থাকে, ইংরেজিতেও থাকে। তো সেই গ্রামার অনেকেই প্র্যাকটিস করে বছরের পর বছর মুখস্থ করেছেন, চেঞ্জ অফ ভয়েস, রাইট ফর্মস অফ ভার্বস। তো এগুলো পরীক্ষায় ঠিকঠাক দিয়েছেন। তার ভাষা দক্ষতা যাচাই করে কি তাকে নেওয়া হয়েছিল ইংরেজি বিভাগে? সুযোগ কি ছিল? খুব বেশি না। যদি বিপরীত কাজটি হতো, শুধু কম্পোজিশনে জোর দেওয়া হতো, এরকম নিবন্ধ লিখতে দেওয়া হতো কয়েকটি টপিকের উপর, তখন সেখানে কি তার গ্রামারের ছোট ছোট জায়গাগুলো বা ভাষার ইন্ডিভিজুয়াল এরিয়াগুলো, অনুদক্ষতা যেগুলো ছোট ছোট,
সেগুলো আসতো না? কোনো শিক্ষার্থী যদি সঠিক ইংরেজিতে সঠিক বাংলায় কোনো বিষয় নিবন্ধ লিখতে পারেন, সেখানে তার ভাষা দক্ষতার যাচাই হচ্ছে না? হচ্ছে তো। আর যদি ভাষা দক্ষতার যাচাই না করে, পরীক্ষা না নিয়ে, শুধু আমি গ্রামারের উপর পড়ে থাকলাম, কারক বিভক্তি, phrases and idioms, right forms of verbs, change of verbs, voices, change of speech, সেখানে যদি পড়ে থাকি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সেগুলো কি শিক্ষার্থীর ভাষা দক্ষতা যাচাই করতে আমাদের সুযোগ দেবে? দিয়েছে কখনো? দেয়নি। তাহলে এই প্রচলিত সেই সাবেক থেকে আমরা বেরিয়ে আসতে পারলাম না কেন বছরের পর বছর? এখনও পারছি না কেন? তাই শিক্ষা বিভাগের কর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে এই বিষয়ে কিছু করুন। 2014-তে সব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ফেল করেছিল, সেই পরীক্ষা আবার নিতে হয়েছিল কেন? নিশ্চয়ই প্রচলিতের বাইরে ছিল সেই প্রশ্নপত্র, অর্থাৎ কমন পড়ে নাই। কমনলি আমরা যে কথাটি বলি, আমার প্রশ্ন কমন পড়ে নাই, নিশ্চয়ই 2014-তেও কমন পড়েনি। কমন পড়বার তো কথা না, ভাষা দক্ষতার যাচাইয়ের পরীক্ষায় কমন পড়বে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনারা কি ভাবছেন? আমাদের যে কারিকুলাম আছে বাংলা এবং ইংরেজি শেখাবার, সেটি সঠিকভাবে যাচ্ছে কিনা? এই কারিকুলাম থেকে আপনি কতটা বেনিফিটেড হয়েছিলেন নিজের জীবনে? পেছনে ফিরে গিয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন। এখন আপনার সন্তান, আপনার প্রিয়জনেরা কতটুকু বেনিফিটেড হচ্ছে? এই কারিকুলাম, এক্সিস্টিং সিলেবাস তাদেরকে কোথায় নিয়ে যাবে? আদৌ কোনো লাভ হবে? ভাষা দক্ষতা অর্জন আদৌ আমরা করতে পারবো না। তাই সঙ্গে সঙ্গে এই এপিসোড শেষ করবার আগে এই অনুরোধও করছি প্রধানমন্ত্রীকে, শিক্ষামন্ত্রীকে, তৃতীয় ভাষা শেখাবার আইডিয়া থেকে দয়া করে বেরিয়ে আসুন। এই উছিলায় রাষ্ট্রের কোটি কোটি টাকা অপচয় হবে, খরচ হবে, একদম দরকার নেই। আমাদের দরকার এখন ভালো বাংলা শেখা। ছোট ক্লাসে ক্লাস 1-2 এর বইগুলোতে, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকে পড়ে থাকবেন, ফাইন প্রিন্টে লেখা আছে, শিক্ষক শ্রেণীকক্ষে শুদ্ধ উচ্চারণে প্রমিত বাংলায় কথা বলবেন। বলছেন কি শিক্ষকরা প্রমিত বাংলায় কথা? শুদ্ধ উচ্চারণ করতে পারছেন কি? বেশিরভাগের চ ছ জয়ের উচ্চারণ ঠিক আছে কি? নেই। তাহলে শিক্ষকদের প্রশিক্ষিত করতে হবে, ভাষা শেখায় দক্ষতার উপর বেশি জোর দিতে হবে, ব্যাকরণকে আস্তে আস্তে পেছনের সারিতে, পেছনের বেঞ্চে পাঠিয়ে দিতে হবে। এই বিষয়গুলো আমাদের গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়ে জোর দেওয়া দরকার। এবং টাকা পয়সা যদি থাকে খরচ করবার, এখানে খরচ করা দরকার। তৃতীয় ভাষা এই মুহূর্তে আমাদের জন্য মোটেই গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ কাজগুলো আমাদের প্রায়োরিটাইজ করে করা দরকার। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আবার কথা বলবো অন্য কোনো এপিসোডে, অন্য কোনো টপিক নিয়ে। আর যদি আমার বক্তব্য আপনার ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার বক্তব্য অন্যদের কাছেও পৌঁছে দিতে সাহায্য করবেন।